আদিবের কাছে প্রথম যে বিষয়টা আজকে জানতে চাচ্ছি সেটা হচ্ছে ইরাকের তেল, এখন তেল আর গ্যাস কিনবে পাকিস্তান। এটা ইরান হয়ে আসবে এবং ইরান এটাতে কোনো ট্যাক্স নিবে কিনা বা হরমুজ পণ্য, এটা এটা আসলে হচ্ছেটা কি, এটা একটু দর্শকদের খুলে বলেন। আসলে আজকে ইরানের উপর মার্কিন ইসরায়েলি আক্রমণের ৭৯তম দিন যাচ্ছে। তো হরমুজ বন্ধ, সারা পৃথিবীর জ্বালানির একটা বিশাল অংশ ২০%-এরও বেশি এই এলাকা দিয়ে যায়, যার ফলে এটি বন্ধ থাকার কারণে বিশ্বের জ্বালানি বাজারে একটা সংকট দেখা দিয়েছে স্বাভাবিকভাবেই। এবং পাকিস্তানের মতো দেশে তো এটা আরো গুরুতর, কারণ তাদের প্রচুর শিল্প কারখানা আছে আমাদের চেয়ে অনেক বেশি। তো তাদের তো তেলের উপর থাকতেই হয়। তো এই অঞ্চলে মজার ব্যাপার হলো ইরাক, ইরান, পাকিস্তান তিনটাই কিন্তু প্রতিবেশী। ইরানের সাথে ইরাকের সীমান্ত আছে, আবার পাকিস্তানের সীমান্ত আছে। আবার ইরানের খুবই বন্ধুত্বপূর্ণ দেশ, আবার পাকিস্তানও ইরানের খুবই বন্ধুত্বপূর্ণ দেশ। কারণ আমরা দেখেছি চীনের থাকে সাপ্লাই চেইনটা ঠিক রাখার জন্য পাকিস্তান তাদের সংসদে তাদের একটু পুরনো আইনকে আবার রিপ্রোডাকশনে নিয়ে এসছে, যার ফলে চীন থেকে মালামাল পাকিস্তান হয়ে ইরানে যাবে, আবার ইরানি মালামাল পাকিস্তান হয়ে চীন অথবা তৃতীয় কোনো দেশে যাবে। পাকিস্তানের বন্দরগুলো সীমান্ত বন্দর এবং সমুদ্র বন্দর খুলে দেওয়া হয়েছে ইরানের জন্য। আর ইরাকের নিরাপত্তা ব্যবস্থাও অনেকটা ইরানের সাথে যুক্ত, কারণ ইরাকে কোনো ইনসার্জেন্ট আসে কিনা বা অন্য কোনো প্রবলেম হয় কিনা সেটা সবসময় ইরানিরা তত্ত্বাবধান করে এবং খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। তারপরে আপনি জানেন যে কারবালায় ইমাম হুসেন আল ইসলামের মাজার রয়েছে। তো সেইখানে প্রতি বছর সারা পৃথিবী থেকে কোটি কোটি, মানে প্রায় বলা হয় যে পৃথিবীর মুসলমানদের সর্ববৃহৎ জমায়েতটা হয় ইরাকে। তো যার ফলে ইরাকে যে ইমাম হোসেনের যে ৪০, এটাকে বলে আরবিতে বলে আরবাইন। এই আরবাইন মানে হলো ১০ই মুহররম আশুরা, এর পরবর্তীতে আশুরায় তো শহীদ হয়েছিলেন ইমাম হোসেন, এর পরের যে ৪০তম দিন সেটা হলো যে আমরা যে ৪০ পালন করি কেউ মারা গেলে, তো ইমাম হোসেনের যে ৪০ সেটাকে আরবাইন বলে। তো সেই সময় যে কোটি কোটি, প্রায় ২ থেকে ২.৫ কোটি লোক ইরাকে আসে কারবালা জিয়ারতে, তো সেইখানেও কিন্তু ইরানের উপর দিয়ে একটা বিশাল অংশের জনগণ যায়, যার ফলে তাদের সম্পর্কটা সবসময় একটা খুব ক্লোজ মনিটরে থাকে। এবং সেই সময় নিরাপত্তা ব্যবস্থা, খাবার দাবার সাপ্লাই, এবং ইরাকের একটা বিশাল অঙ্কের জ্বালানি ইরান থেকে যায়, বিদ্যুৎ যে জ্বালানিটা। তো আবার একইভাবে ইরাক যে রপ্তানি করে তেল, তো স্বাভাবিকভাবে এটা এখন হরমুজের ভিতর দিয়ে যাবে। তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ইরানের যে শুরুতে ৭৯ সালের ইসলামী বিপ্লব হয়েছিল, ইমাম খোমেনি যখন ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করলেন, তখন কিন্তু মার্কিন এবং রাশিয়ানদের প্ররোচনায় তৎকালীন যে শাসক ছিল সাদ্দাম হোসেন, স্বৈরশাসক, সে ইরানের সাথে একটা যুদ্ধ বাঁধিয়ে দেয়, যেন তাদের লক্ষ্য ছিল ইরানের ইসলামী বিপ্লবকে থামিয়ে দেওয়া অঙ্কুরেই। তো সেই ১০ বছরের কিন্তু ভ্রাতৃঘাতী একটা যুদ্ধ হয়, সেইখানে উভয় দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, লাখ লাখ মানুষ নিহত হয়। সেইটার পরেও কিন্তু তারা এই অবস্থাটা কাটিয়ে ওঠে, আবার কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটা সাদ্দামের পতনের পর, কিন্তু যেটা আমাদের এই অঞ্চলে আবার হয় না। পাকিস্তান বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয়েছে কিন্তু সেইটা আগের অবস্থায় ফিরে যায়। ইন্ডিয়া পাকিস্তানও আমরা দেখছি যে এটা তো ইন্ডিয়া পাকিস্তানেরও কিন্তু দেখেন যুদ্ধ হয়, আবার তারা বন্ধুত্বপূর্ণ জায়গায় পৌঁছে যায়, কিন্তু ইন্ডিয়া আবার বাংলাদেশ পাকিস্তানকে এই জায়গাটায় পৌঁছতে দেয়, নিজেরা করে, কারণ সবসময় তাদের একটা টার্গেট থাকে এখানে ঝামেলা তৈরি। তো যাই হোক, তো ইরাকের সেই তেলগুলো এখন ইরান হয়ে, আপনি তো জানেন যে হরমুজটা যেহেতু পুরোটাই ইরান এবং ওমানের 50-50 ওই জায়গায়, তো অর্ধেক যে ইরানের অংশটা এটাই আসলে জাহাজ চলাচলের উপযুক্ত, ৪-৫ কিলোমিটার, এটার একটু ডিপনেস, মোটামুটি জাহাজ চলাচল করতে পারে। তো ইরাকের তেলগুলো ইরানের হরমুজ হয়ে পাকিস্তানে বন্দরে পৌঁছবে, এখানে কোনো মার্কিন বাধার মুখেও পড়বে না, কিছুর মুখেও পড়বে না। এবং এই ক্ষেত্রে আসলে যে ইরানের পার্লামেন্টে একটা নতুন মানে কর্তৃপক্ষ তৈরি করা হয়েছে এই যে হরমুজ বিষয়, এবং এইখান দিয়ে যেসব বিদেশি বা দেশি জাহাজগুলো চলাচল করবে মালামাল নিয়ে বা তেল নিয়ে,
এইটার বিষয়টা তদারকি করবে সেই কর্তৃপক্ষ, এবং মানে একটা কমিটি করে দেয়, হ্যাঁ, সংসদীয় কমিটি। হরমুজ বিষয়ক একটা, না সংসদীয় না, এটা আলাদা। আমাদের যেমন যমুনা সেতু কর্তৃপক্ষ আচ্ছা, আচ্ছা, আছে, আচ্ছা, পদ্মা সেতু কর্তৃপক্ষ, এই ধরনের আর কি। একটা হরমুজ প্রণালী, এটা একটা মানে আলাদা স্বায়ত্তশাসিত Self-sufficient। কর্তৃপক্ষ যারা সরকারের অধীনে থেকে এই এলাকাটা তত্ত্বাবধান করবে এবং এটা ট্যাক্স আদায় করবে। জি। তো এখন আসলে ইরানি মিডিয়া কিংবা পাকিস্তানি মিডিয়া আর ইরাকি মিডিয়া চেক করেও আমরা কিন্তু আসলে তাদের মধ্যে কিভাবে এই চুক্তিটা হয়েছে যে ইরাকের জাহাজগুলো ইরান সীমান্ত হয়ে পাকিস্তানে যাবে, আবার পাকিস্তান থেকে ইরাকে যাবে, এই বিষয়টা আসলে কোথাও উল্লেখ নেই যে না। তারা কি ট্যাক্সের কারণে করেছে। আবার ইরান কিন্তু মাঝখানে বলেছিল যে তাদের যেসব দেশগুলো তাদের বন্ধু প্রতিম, প্রথম দিকে আমরা আলোচনায় শুনেছিলাম বাংলাদেশও এই তালিকায় আছে, কিন্তু পরে দেখলাম যে না, আসলে বাংলাদেশের ভূমিকার কারণেই বাংলাদেশকে তারা বন্ধু ভাবতে পারছে না, কারণ বাংলাদেশ মার্কিন বলয়ের দিকে আছে, এই কারণে বাংলাদেশি জাহাজ এখান থেকে পার হতে পারে। তো কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু তারা এটা অফিসিয়াল ডিক্লেয়ার দেওয়া হয়েছে, পাকিস্তানের সরকারি মাধ্যমেও সংবাদপত্রে আসছে, ইরাকের সংবাদপত্রেও আসছে, এবং ইরানি যে আধা সরকারি ফার্স বার্তা সংস্থা তাদের সংবাদেও এটা আসছে যে ইরাক, পাকিস্তান, ইরান এই করিডোর দিয়ে ইরাকের তেল ও গ্যাস পাকিস্তানে যাবে, এবং পাকিস্তানে আপনারা জানেন যে তাদের আসলে 2 মাসের মজুদ আর আছে, এবং সেটা থেকে ওই ইমার্জেন্সি মজুদ থেকে তারা ব্যবহার করতেছিল। এখন তারা যদিও যুদ্ধের শুরু থেকে একটু তাদের ব্যবহার সংকোচন করেছিল, বিভিন্ন কিছু পলিসি, সরকার কিছু পলিসি নিছিল, সেই কারণে তারা একটু টিকে আছে এখনো। তো এখন তারা এখান থেকে গত রোববার আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইরাকের মানে 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল সেইটা হরমুজ অতিক্রম করেছে এবং সেটা পাকিস্তানের দিকে গিয়েছে। এখন ইরাকের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন আরো জাহাজ চলাচলের জন্য ইরানের অনুমোদন নিশ্চিত করার চেষ্টা করছে ইরাক। তো কারণ ইরাকের জাতীয় বাজেটের 95% তেলের আয়ের উপর নির্ভরশীল। আর ওই ভদ্রলোক আরো জানিয়েছেন ইরাক ইরান ঘনিষ্ঠ মিত্র, যে আমরা একটু আগে যেটা বললাম, ইরাকের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হলে সেটি ইরানেরও অর্থনৈতিক স্বার্থে আঘাত লাগবে। কারণ আপনারা জানেন যে ইরাকের যে পাঠ্যপুস্তক প্রাইমারি স্কুলের, মানে যে প্রাথমিক 1, 2, 3, এই পাঠ্যপুস্তকগুলো কিন্তু এখনো সম্ভবত ইরান থেকেই ছাপিয়ে ইরাকে যায়। আবার ইরাকের যে টেলিকমিউনিকেশন অথরিটি, বেশ কয়েকটা মোবাইল কোম্পানি আছে, এদের মধ্যে একাধিক কোম্পানির মালিকানা ইরানিদেরও আছে, আবার ওইখানে ইউরোপীয় ব্যবসায়ীরাও আছে। তো যার ফলে বোঝাই যাচ্ছে যে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক খুব। এবং আরেকটা জিনিস, এই যে ইরাকের যে তেলের যে অন্য দেশে যে তেল বিক্রি করতে এতদিন পেট্রো ডলারে, সেইটা কিন্তু আগে যাবে আমেরিকার ব্যাংকে, এরকম সিস্টেম ছিল। হ্যাঁ, তো সিস্টেম, যার ফলে আমেরিকায় গিয়ে এই টাকাগুলো কিন্তু আটকে পড়ে রয়েছে। কারণ ইরাক যদি দেখা যায় আমরা ডেভেলপমেন্ট করতেছি, এবং আপনি জানেন যে ইরাকের বিদ্যুতের একটা বড় 70 থেকে 80% ইরান থেকে তারা ক্রয় করে, এবং আমরা ধরেই নিতে পারি যে এই চালান পাকিস্তান এবং ইরাকের মাঝে যে তেল এবং গ্যাসের যে ইরান করিডোর হিসাবে যেতে দিবে তাদেরকে, এটা অবশ্যই ইউয়ানে হচ্ছে, পেট্রো ডলারে হওয়ার কোনো রকম সুযোগ নাই। এবং হয়তো তাদের দুই বন্ধু দেশ হিসাবে তাদেরকে ইরান হয়তো ট্যাক্সটা মওকুফ করবে, আমার যেটা কমও না, আমার ধারণা মওকুফ করবে। দুই দেশের সাথে তাদের যে সম্পর্ক, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে চীনের মালামাল যেহেতু পাকিস্তান হয়ে ইরান যাচ্ছে, তার মানে একটা সমঝোতা, বিশেষ সমঝোতা আছে। আবার ইরাকের অর্থনীতি এবং জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুই ইরানের সাথে যুক্ত। হ্যাঁ, কারণ আপনি জানেন যে ইরাক একটা এমন যুদ্ধবিধ্বস্ত এবং জাতিগত সংঘাতে, এখানে ইরাকে আরবরা আছে, ইরাকে কুর্দিরা আছে, এবং কুর্দিদের মাঝখানে কিন্তু ইহুদিদের খুব প্রভাব আছে। ইসরায়েল থেকে প্রচুর, মানে ফিলিস্তিনে যেইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েলির মানে ইহুদিরা সারা পৃথিবী থেকে তাদের অসহায়ত্ব নিয়ে, এবং কেউ কেউ কিন্তু ইহুদিরা আপনি জানেন যে মুসলমান নাম নিয়ে ফিলিস্তিনে এসে জমি ক্রয় করেছিল, এইভাবে তারা জমি দখল করেছিল। ঠিক একইভাবে ইরাকের কুর্দিস্তান যেহেতু স্বশাসিত মানে স্বায়ত্তশাসিত এলাকা, এবং কুর্দিদেরকে বলা হয় মধ্যপ্রাচ্যের বিহারি, মানে ভারতে বিহারিরা যেমন খুব প্রবলেমেটিক, মধ্যপ্রাচ্যেও বা পশ্চিম এশিয়ায় এই কুর্দিরা খুব প্রবলেমেটিক, ভাড়াটে হিসাবে কাজ করে। এবং তারা, এবং এই কুর্দিরা কতটা বেঈমান দেখেন, সাদ্দামের সময় সাদ্দাম যখন তাদেরকে ব্যাপক হারে গণহত্যা চালাচ্ছিল, তারা এই যে মাসুদ বারজানি টারজানি এখন যারা ইরাকের নেতৃত্ব দিচ্ছে যে পরিবারগুলো, এরা সব আইসা ইরানে আশ্রয় নিয়েছিল, এবং ইরানি গভর্নমেন্ট তাদেরকে রাজকীয় আতিথেয়তা দিয়ে, যেহেতু গেস্ট আপনি আশ্রয় দিয়েছেন, তাদেরকে খুব ভালোভাবে রেখেছে, খেয়েছে, থেকেছে। তারাই আবার ইরান থেকে ইরাকে যখন গেল, তারা আবার আমেরিকার হয়ে ইরানের বিরুদ্ধে আক্রমণ করছে। এইরকম একটা মানে বিশ্বাসঘাতক জাতি আছে। এই জন্য মিডল ইস্টে বলা হয় বা পশ্চিম এশিয়া যে
কুর্দিরা হলো মিডল ইস্টের বিহারি, মানে বিহারি। ভারতের বিহারিদের আপনি খেয়াল করেন, এরা কিন্তু পাকিস্তানেও গেছে, বাংলাদেশেও আসছে, মানে সাবেক পূর্ব পাকিস্তান। আবার আমাদের এই ভূমির সাথে কিন্তু তাদের কোনো যোগসূত্র নেই, আমাদের এখানে থাকছে, খাচ্ছে, এখনো আছে, এখন কিন্তু তারা এই দেশটাকে নিজেদের মনে own করে। করে না, ঠিক জি। পাকিস্তানেও তারা কিন্তু প্রবলেম তৈরি করে, করাচিতে যত বোম ব্লাস্টিং হয়, অনেক কিছুতে তারা যুক্ত। তো এই যখন অবস্থা, তখন ইরাকের সাথে অবশ্যই ইরানিদের সেই সমঝোতা আছে এবং তারা এটা যেতে দিবে। এবং এই অক্সফোর্ড ইনস্টিটিউট অফ এনার্জি স্টাডিজের ক্লডিও স্টয়ার, মানে মার্কিনী আর কি, জি। তিনি বলছেন যে ইরান হরমুজ অবরোধের কৌশল থেকে সরে এসে এখন সেখানে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের পথে গেছে। হরমুজ আর নিরপেক্ষ পথ নয়, এটি এখন নিয়ন্ত্রিত করিডোর। মানে এই দেখেন, মার্কিনীরাও কিন্তু নিশ্চিত করছে যে হরমুজ এখন আর নিরপেক্ষ না, নিয়ন্ত্রিত করিডোর, অবশ্যই ইরানিদের নিয়ন্ত্রিত। এবং আরেকটা জিনিস, যে ইরান অবরোধের কৌশল থেকে সরে এসে, ইরান তো কখনো বলে নাই যে এটা সার্বক্ষণিক বন্ধ করে রাখবে। ইরান তো বলছে যে আমাদের শত্রু দেশ ছাড়া, ইসরায়েলের জাহাজগুলো ছাড়া আমরা সবাইকে এখান দিয়ে যাতায়াত করতে দিব। ট্যাক্সের মাধ্যমে